ইসলামবাগের চেয়ারম্যান ঘাট এলাকায় আগুনে দগ্ধ হয়ে মারা গেছে একই পরিবারের ৩ জন। গুরুতর আহত হয়েছেন ২ জন। পুড়ে গেছে ভবনের অর্ধশত প্লাস্টিক কারখানা ও গোডাউন। ক্ষয়ক্ষতি সম্পর্কে নিশ্চিত না হলেও ফায়ার সার্ভিসের ধারণা চুলার আগুন থেকেই ঘটনার সূত্রপাত। শনিবার বিকেল ৪টার কিছু পরে ইসলামবাগের বেরিবাঁধের চেয়ারম্যান ঘাট এলাকায় একটি ভবনে আগুন লাগে। ভবনটিতে প্লাস্টিকের কারখানা ও গোডাউন থাকায় আগুন সহজেই ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভাতে কাজ করে। প্রত্যক্ষদর্শীরা জানায় প্লাস্টিকের কারখানা হওয়ায় আর বাতাসের গতি থাকায় আগুন খুব সহজেই ছড়িয়ে পড়ে। আমার পুরাতন প্লাস্টিকের কারখানা, আমার কারখানার সাথেটাও জ্বলছে, আমারটাও ক্ষতি হয়েছে, আমারটা সীমিত। আমার অবস্থা তো সব কিছু নাই ভাই। আমার ছোট ভাই আমাদের কাছে ১৫-২০ লাখ টাকা মাল ছিল, বুঝছেন, আমি পুরা নাইকা ভাই। ফায়ার সার্ভিসের ধারণা চুলা থেকে আগুনের সূত্রপাত। আগুনটা মোটামুটি আমাদের ১৭টা ৩৫-এ নিয়ন্ত্রণে আছে, তারপরে আর আগুন বাড়ে নাই। রান্নাঘর থেকে আগুনের উৎপত্তি হয়েছে, কি শেফালি নাম যেটা, আমরা কিন্তু আসলে ওর মুখে শুনে আমরা লোক মুখে শুনতেছি, আমরা এটা সার্চ করব। প্রায় ৫ ঘন্টা চেষ্টার পর নিয়ন্ত্রণে আসে আগুন। পরে ধ্বংসস্তূপের ভিতর থেকে ৩টি মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা। হিরণ খান, চ্যানেল 24, ঢাকা। এদিকে রাজধানীর লালবাগে প্রাণ গ্রুপের একটি মিষ্টির দোকানে বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়েছে ৯ জন। তাদের সবাইকে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনাস্থল পরিদর্শনের পর আইনশৃঙ্খলা বাহিনী বলছে, প্রাথমিকভাবে তাদের ধারণা হলো রেফ্রিজারেটরের কম্প্রেসার বিস্ফোরণেই এই ঘটনা ঘটেছে। মাত্র ৩ দিন আগে লালবাগ চৌরাস্তা মোড়ে চালু হয় মিঠাই নামের এই দোকানটি। শনিবার বিকেল ৪টার দিকে সেখানে হঠাৎই বিকট শব্দে বিস্ফোরণ হয়। মুহূর্তেই লণ্ডভণ্ড হয় ভেতরের আসবাব, ভেঙে যায় একটি দেয়ালও। বিস্ফোরণে ভেঙে যায় পাশের দোকানের কাঁচ। আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। আইসা দেখি ২ জনে পড়ে রয়েছে, জ্বলতেছে। ওই ২ জনকে আমরা মনে করেন উঠায় ভ্যান গাড়িতে পাঠিয়ে দিয়েছি মেডিকেলে। আর ভিতরে কোনো গ্যাস সিলিন্ডারও নাই, বাসারও কোনো গ্যাসের কোনো কানেকশন নাই, ভিতরে অনেকগুলো ফ্রিজ আছে। এই ঘটনায় দোকানের ২ কর্মচারী সহ মোট ৯ জন আহত হন, যাদের মধ্যে একজন নারী ও কয়েকজন পথচারী রয়েছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের চিকিৎসক জানান, আহতদের অবস্থা কম বেশি সংকটজনক। ৭ জনের অবস্থায় আসলে গুরুতর। তাদের ইনজুরি আপনার 18% থেকে একদম 85% পর্যন্ত আছে, এবং শুধু বার্নই নয়, এদের সাথে আবার বিভিন্ন কার্ড ইনজুরি আছে, কেউ হেড ইনজুরি আছে, ফলে এবং সাথে হলে সবারই ইনহেলেশন ইনজুরি আছে। ঘটনার পরপরই সেখানে যায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা। প্রথমে গ্যাস সিলিন্ডার অথবা বোমা বিস্ফোরণের কথা বলা হলেও তেমন কোনো আলামত পাননি তারা। তাৎক্ষণিক অনুসন্ধান শেষে তারা বলছেন, এটা ছিল রেফ্রিজারেটরের কম্প্রেসার বিস্ফোরণ। মিষ্টির দোকানটি এটি প্রাণ গ্রুপের একটি প্রতিষ্ঠান। দুর্ঘটনার জন্য যে কারণগুলো আছে, এটার মধ্যে একটি কারণ হলো যে কম্প্রেসার থেকে হওয়ার সম্ভাবনা বেশি। আর পাশাপাশি হলো এই রুমটা ছিল খুব কম্প্যাক্ট থাকার কারণে হয়েছে, যখন বিস্ফোরিত হয়েছে তখন টোটাল রুমে ছিটিয়ে পড়ছে, এবং আলটিমেটলি এটা হিট করেছে অপোজিটে যে ব্যাংকের কাউন্টার আছে, ব্যাংকের যে বুথ আছে, সেই এটিএম বুথে। বাট এই মুহূর্তে ইউডি টিম যেটা, তারা কোনো এক্সপ্লোশনের কোনো ম্যাটেরিয়ালস এখন পর্যন্ত পাননি। তবে লালবাগ চৌরাস্তার এই বিস্ফোরণের ঘটনাটি আরও পর্যবেক্ষণ করবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মাকসুদুন নবী, চ্যানেল 24, ঢাকা। ইউরোপিয়ান প্রযুক্তিতে তৈরি আনোয়ারের A1 পাইপ মাটির ১২০০ ফুটের বেশি গভীর পর্যন্ত চাপ নিতে সক্ষম। বছরের পর বছর পার, নো টেনশন। আনোয়ারের A1 বোরিং পাইপ, চাপের বাপ। শ্রদ্ধা ভালোবাসায় স্মরণ করা হলো বিডিআর হত্যাকাণ্ডে নিহতদের। ৮ বছর আগে ঠাঁই হওয়া বর্ণিনী কবরস্থানে শ্রদ্ধা জানানোর পর অশ্রু সজল চোখে প্রিয়জনের জন্য প্রার্থনা করেন পরিবারের সদস্যরা। পিলখানার দুঃস্বপ্ন যাদের তাড়া করে ফেরে এখনো। শ্রদ্ধা জানানো হয় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকেও। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অপরাধীদের সর্বোচ্চ সাজা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। ছেলেকে হারিয়েছেন ৮ বছর হলো, কিন্তু এক মুহূর্তের জন্য ভুলতে পারেননি আদরের সন্তানকে। পরিবারের সবার সাথে ছেলের কবরের পাশে অশ্রু সজল বৃদ্ধা মা। বুকের জমানো কষ্ট যেন বেরুতে চায় বিলাপ হয়ে। আট বছর আগের ওই দুঃস্বপ্ন তাড়া করে ফেরে সেনা সদস্যদের প্রতিটি পরিবারকে। এখন চোখের কান্নাও থেমে গেছে প্রায়, কিন্তু হৃদয়ে রক্তক্ষরণ থামেনি, রক্তক্ষরণ ঠিকই আছে।
জীবন বড় দুর্বিষহ। যেটা চাই সেটা হচ্ছে আল্লাহর বিচার চাই, আর কারো বিচার চাই না। আমার সন্তান সম্পূর্ণ নিরপরাধ। বিডিআর বিদ্রোহে নিহত মেজর মমিনুল ইসলামের পরিবারের প্রত্যাশা দ্রুতই নিষ্পত্তি হবে হত্যা মামলাটির। সরকারের সদিচ্ছা থাকলে এটা খুব দ্রুত কার্যকর হবে, এটাই শুধু আমাদের দাবি আর চাওয়া, আর কোনো কিছু না। আমি যখন ঘুমাচ্ছিলাম আমি একটা স্বপ্ন দেখেছি যে আমি আমার বাবাকে দেখেছি। সকালে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষে তাদের সামরিক সচিব, স্বরাষ্ট্রমন্ত্রী, জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ সহ রাজনৈতিক দলের নেতারা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। পরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অপরাধীদের সর্বোচ্চ সাজা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। এই নৃশংস হত্যাকাণ্ড কিংবা এই বর্বরচিত হামলার পরিকল্পনা করেছিল কিংবা যারা সক্রিয় অংশগ্রহণ করেছিল, আমরা তাদেরকে সবাইকেই আমরা বিচারের মুখোমুখি করেছি। এর মধ্যে অনেকেরই যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত হয়েছেন এবং অনেকেই মৃত্যুদণ্ড প্রাপ্ত হয়েছেন। স্বজনদের অভিযোগ, ঘটনা তদন্তে দুটি কমিশন হলেও প্রকৃত কারণ এখনো উদ্ঘাটিত হয়নি। নাফিউল ইসলাম লিংকন, চ্যানেল 24, ঢাকা। এদিকে পিলখানা ট্র্যাজেডির 8 বছর পরও চূড়ান্ত নিষ্পত্তি হয়নি হত্যা মামলার, যার শুনানি চলছে হাইকোর্ট বিভাগে। অ্যাটর্নি জেনারেল জানালেন, শুনানি প্রায় শেষ পর্যায়ে, রায় মিলতে পারে এবছরই। আর বিস্ফোরক আইনের মামলায় এখনো চলছে সাক্ষ্য গ্রহণ, যদিও বাহিনীর নিজস্ব আইনে করা সব মামলারই নিষ্পত্তি হয়েছে। আশাকিন প্রিন্সের রিপোর্ট। 2009 সালের 25 ফেব্রুয়ারি সকালটি ছিল দেশের জন্য বিভীষিকাময় আর আতঙ্কের। সকাল 9টার পরপরই পিলখানায় তখনকার বিডিআর সদর দপ্তরে গুলির শব্দ পাওয়া যায়। জানা যায় বিদ্রোহ করেছেন জওয়ানরা। একই সঙ্গে দেশের বিভিন্ন জেলায় বিদ্রোহ করেন বিডিআর সদস্যরা। পরদিন বিডিআর সদর দপ্তর নিয়ন্ত্রণে নেয় পুলিশ এবং সেনাবাহিনী। অবসান হয় রক্তক্ষয়ী বিদ্রোহের। এরপরই উন্মোচিত হয় বিপথগামী জওয়ানদের নিষ্ঠুরতার চিত্র। তাদের হাতেই নিহত হন সে সময়ের বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ সহ 74 জন। এই ঘটনায় লালবাগ থানায় মামলা করে পুলিশ। পরে তা স্থানান্তর করা হয় নিউ মার্কেট থানায়। তদন্ত শেষে হত্যা ও বিস্ফোরক আইনে দুটি আলাদা অভিযোগপত্র দেয় সিআইডি। এর মধ্যে হত্যা মামলার বিচার কার্য শেষ হয়েছে বিচারিক আদালতে, যেখানে 2013 সালে 152 জনকে ফাঁসির রায় দেন আদালত। একই সঙ্গে করা হয় অর্থদণ্ড। রায়ের বিরুদ্ধে করা আপিল আর ডেথ রেফারেন্সের শুনানি চলছে হাইকোর্টে, যা এখন শেষ পর্যায়ে রয়েছে। শুনানিতে বেশ কিছু আইনি প্রশ্ন তোলা হয়েছে। একই সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে কাউকে আপনার 10 বছরের শাস্তি দেওয়া হয়েছে, কাউকে একই সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে কাউকে যাবজ্জীবন দেওয়া হয়েছে, আবার সেই সাক্ষী থেকে কাউকে খালাস দেওয়া হয়েছে। এই যে আপনার যে ডিসপ্যারিটি ইন পাসিং জাজমেন্ট, এটা আমরা প্রশ্ন তুলেছি। 342 ধারার বক্তব্যও কিন্তু নিম্ন আদালতের জাজমেন্টে এটল রিফ্লেক্ট করে নাই, তারা কোনো কনসিডারেশনই আনে নাই। এই জন্য এন্টায়ার ট্রায়ালটাই ইট ইজ লায়াবল টু বি ভিসিয়েটেড। তাদের ব্যাপারে অলরেডি মিউটিনি মামলায় সাজা হয়েছে তাদের, আবার এই মামলায় যদি সাজা হয় তাহলে সংবিধানের 35 অনুচ্ছেদ ভায়োলেশন হবে কি না ইত্যাদি নানা প্রশ্ন। সুতরাং এই সমস্ত প্রশ্নগুলো মিট করতে গেলে কিছু একটু সময়ের দরকার। তবে বিস্ফোরক আইনের মামলায় এখনো চলছে সাক্ষ্য গ্রহণ। এছাড়া বাহিনীর নিজস্ব আইনে 57টি বিদ্রোহ মামলায় 5000-এর বেশি সদস্যকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। আশাকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। তৈরি পোশাক সহ দেশের রপ্তানি খাত সম্প্রসারণে নতুন বাজার খুঁজতে ব্যবসায়ীদের তাগিদ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজধানীর একটি হোটেলে দ্বিতীয় ঢাকা অ্যাপারেল সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, রপ্তানি পণ্যে আরও বৈচিত্র্য আনতে হবে, আর এক্ষেত্রে সব ধরনের সহযোগিতার আশ্বাসও দিয়েছেন প্রধানমন্ত্রী। পোশাক শিল্প দেশের রপ্তানি আয়ের 80% আসে এ খাত থেকে, যেখানে কাজ করেন 40 লাখ মানুষ। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে $5,000 কোটি লক্ষ্যমাত্রা পূরণে ঢাকায় দ্বিতীয়বারের মতো আয়োজন করা হয়েছে তৈরি পোশাকের সবচেয়ে বড় এই প্রদর্শনীর। ঢাকা অ্যাপারেল সামিট 2017 এর উদ্বোধনী পর্বে উপস্থিত সরকারের বিভিন্ন পর্যায়ের নীতি নির্ধারকরা ছাড়াও
বিভিন্ন দেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা। সামিটের উদ্বোধক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বক্তব্যে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান নতুন নতুন বাজার সৃষ্টির পাশাপাশি পোশাকের ডিজাইনে বৈচিত্র্য আনার। কোন দেশে কোন ধরনের পোশাকের চাহিদা সব থেকে বেশি এবং সময়ের সাথে সাথে প্রত্যেক সিজনের সাথে সাথে ওই যে রং কালার তারও কিন্তু বৈচিত্র্য আছে, সেগুলি দেখে আপনারাও কিন্তু এখানে বৈচিত্র্যপূর্ণতা আনতে পারেন। এই শিল্পের উন্নয়নে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিতে ব্যবসায়ী নেতাদের পরামর্শ দেন শেখ হাসিনা। আশ্বাস দেন এজন্য সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার। আমরা সুযোগ সৃষ্টি করে দিতে চাই, কিন্তু সুযোগটা সদ্ব্যবহার করার দায়িত্ব আপনাদের এবং আপনারা যাতে মানে ভালোভাবে ব্যবসাটা করতে পারেন সেটাই আমাদের লক্ষ্য। কিন্তু সাথে সাথে শুধু ব্যবসা করে পয়সা কামালে হবে না, কিছু কিছু নিজেদেরও ইনভেস্টমেন্ট করতে হবে, সেটাও আমি চাই। কোনো নির্দিষ্ট পণ্যে আবদ্ধ না থেকে পোশাক শিল্পের সম্প্রসারণে ভূমিকা রাখতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান তিনি। বিশেষ অর্থনৈতিক অঞ্চল আমাদের বিজিএমএ যদি চায় এই যে যত সেখানে না করে একটা জায়গায় সুনির্দিষ্টভাবে তার ইন্ডাস্ট্রি করতে পারেন, কাজে দুটি অঞ্চল অন্তত এখান থেকে আমরা আপনাদের প্রয়োজনীয় জায়গা কি চাহিদা সেটা জানালে পরে সে জায়গা আমরা দিতে পারবো। গ্যাস সংকট নিরসনে বেসরকারি খাতে এলএনজি আমদানির সুযোগ সৃষ্টি ব্যবসায়ীদের জন্য নতুন দিগন্ত উন্মোচন করবে বলেও আশা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেটা যেন আমরা ইন্ডাস্ট্রিয়াল কাজে ব্যবহার করতে পারি সেই সুযোগটাও আমরা সৃষ্টি করার বিভিন্ন পদক্ষেপ নিয়েছি। হাসান শুভ্র, চ্যানেল 24, ঢাকা। টেকো নুডলস, সময়ে অসময়ে সব সময়। ভেদাভেদ ভুলে ঐক্যে ফিরতে শুরু করেছে বিএনপি। সংস্কারপন্থী নেতাদের ফের সক্রিয় হতে নির্দেশ দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দলীয় প্রধানের এমন সিদ্ধান্তে দল আরও গতিশীল হবে বলে মনে করেন বিএনপি নেতারা, যা জোরদার করবে সরকার বিরোধী আন্দোলনও। তবে তাদের মতে এই ঐক্য আরও আগে হলে ভালো হতো। মহসিনুর রহমান বাদলের রিপোর্ট। সুদিন ফিরছে বিএনপি সংস্কারপন্থী নেতাদের। প্রায় 10 বছর পর দুই সংস্কারপন্থী নেতা জহিরুদ্দিন স্বপন ও সর্দার সাখাওয়াত হোসেন বকুল দেখা করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে। দলকে গতিশীল করতে দলীয় নেত্রীর এই পদক্ষেপ সময় উপযোগী বলে মনে করেন জহিরুদ্দিন স্বপন। বাংলাদেশের রাজনীতির যে জটিল প্রেক্ষাপট, সেখানে একটা কার্যকরী ভূমিকা রাখা, সেই লক্ষ্যেই আমাদের অংশগ্রহণ এবং অন্যান্য সকল নিষ্ক্রিয়দেরকে সক্রিয় করার যে উদ্যোগ বেগম খালেদা জিয়া, আমাদের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া নিয়েছেন, আমি মনে করি এটি বর্তমান সময়কার দলের দুর্বল অবস্থাকে কাটিয়ে তোলার ক্ষেত্রে একটা বড় পদক্ষেপ। স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর মতে বর্তমান পরিস্থিতি মোকাবেলায় আগে দরকার দলের ভেতরের ঐক্য। এই উদ্যোগ দলকে আরো গতিশীল করবে বলেও মনে করেন তিনি। এরা তো সবাই জাতীয়তাবাদী শক্তির পক্ষের লোকজন এবং দলের জন্য কাজ করেছে বিভিন্ন সময়। ভুলভ্রান্তি সকলের হয়ে থাকে এবং আজকে যেটা জাতীয় ঐক্যের পরিপ্রেক্ষিতে যেটা প্রয়োজন তারা তো স্বাভাবিকভাবে অবদান রাখতে পারবে। তাদের মতে আরো যারা নিষ্ক্রিয় আছেন তাদের সক্রিয় করতে পারলে সরকার বিরোধী আন্দোলনে আসবে গতি। বিভিন্ন সময় বিভিন্ন কারণে যারা দল থেকে একটু দূরে সরে গেছে তাদেরকে সম্পৃক্ত করাটাই আমি বাঞ্ছনীয় মনে করি এবং তদুপরি শুধু সেখানেই শেষ নয়, আমার মনে হয় এর বাইরে গিয়েও একটা জাতীয় ঐক্যের প্রয়োজন আছে, কারণ ইস্যুটা হয়ে গেছে এখন জাতির, এটা কোনো দলের ইস্যু না। নির্বাচন হতে হবে অবাধ, আর সেই নির্বাচনকে প্রতিষ্ঠা করার জন্য জনমত তৈরি করা, সরকারের সঙ্গে যেমন তার উপরে চাপ তৈরি করা, আবার প্রয়োজনে সরকারের সঙ্গে সংলাপে যাওয়া, উভয় পথকেই খোলা আছে এবং সেই লক্ষ্য নিয়েই বিএনপি তার সাংগঠনিক শক্তি বৃদ্ধি করছে। দলীয় নেতাকর্মীদের মাঝে জোর গুঞ্জন মফিকুল হাসান লিঙ্কন, নজির হোসেন, ডক্টর জিয়াউল হক, দেলোয়ার হোসেন দুলু, শামীম কায়সার লিঙ্কন, এস এ সুলতান টিটু সহ প্রায় 40 জনকে খুব শিগগিরই ডাকতে পারেন বেগম জিয়া। তবে সরকারের উচ্চ পর্যায়ে যোগাযোগের কারণে আবু হেনা ও আশরাফ হোসেন সহ কয়েকজনকে ডাকার সম্ভাবনা কম। ম্যাডাম নিজেই বলেছেন যে পর্যায়ক্রমে উনি সকলকেই ডাকবেন। মহসিনুর রহমান বাদল, চ্যানেল 24, ঢাকা। এমপি লিটন হত্যা মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন গাইবান্ধা 1 আসনের সাবেক সংসদ এবং জাতীয় পার্টি নেতা আব্দুল কাদের খান। বিকেল 5টার দিকে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় তাকে। সেখানে 164 ধারায় জবানবন্দি দেন তিনি। 21 ফেব্রুয়ারি বগুড়ায় নিজ বাসা থেকে গ্রেফতার করা হয় আব্দুল কাদেরকে। পরদিন আদালতে হাজির করা হলে আদালত তার 10 দিনের রিমান্ড মঞ্জুর করেন।
একটা বিরতি নিচ্ছি, ফিরে এসে থাকছে।